RS टीचिंग में आप लोगों का स्वागत है। हम बिहार बोर्ड के क्लास 10 के दूसरा चैप्टर पढ़ाने जा रहे हैं, जिसका नाम है कवि ও নোবেল पुरस्कार। लेखकेर नाम प्रभात कुमार मुखोपाध्याय। प्रभात कुमार मुखोपाध्याय। लेखक परिचय আমরা পড়ব না, পড়ব চ্যাপ্টার 1913 সালের অক্টোবরে কবি বিলাত থেকে ফিরেছেন, আছেন শান্তিনিকেতনের বাড়ির দোতলায়। এখনো তার উত্তর নারায়ণের পূর্ণকুটি নির্মিত হয়নি। রবীন্দ্রনাথ প্রসাদোপম অট্টালিকার নির্মাণ কল্পনাও মনে জাগেনি। পুজোর অবকাশে বিদ্যালয় বন্ধ, খুলতে দেরি আছে। আশ্রমে ফিরে কবির মন বেশ প্রসন্ন। কলকাতায় যে দুদিন ছিলেন, নানা সাংসারিক কারণে ক্লান্ত হয়ে উঠেন, তাই এখানে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। একখানি চিঠিতে কবি লিখেছেন, কত আরাম সে আর বলতে পারেনে। 4 দিন যে নিস্তব্ধতার আজ আর কেউ কল্পনাও করতে পারবে না। মানে একখানি চিঠিতে কবি লিখেছেন, এত আরাম যে আর বলতে পারেনি। 4 দিক সে নিস্তব্ধতা আজ আর কেউ কল্পনাও করতে পারে না। এই নিস্তব্ধতার মধ্যে গানের উৎকটটা খুলে গেছে। লিখলেন বেশ কয়েকটা গান, যা প্রায় শুনি। মন প্রকৃতির মধ্যে ও গানের মধ্যে এমনি মশগুল হয়ে আছে যে সেই সময় দার্জিলিং যাবার কথা উঠলে তা কবি নাচক করে দেন। পুজোর অবকাশের পর আশ্রম বিদ্যালয় খুলল 9 নভেম্বর। পুজোর অবকাশের পর আশ্রম বিদ্যালয় কবে খুলেছিল? তো 9 নভেম্বর। আমরা এসে গেছি, ছাত্ররাও জুটেছে। কয়েকদিন পরে কবির নোবেল পুরস্কার প্রাপ্তির খবর এলো। সে তো আজ থেকে 60 বছর আগের কথা। সেই পুরনো দিনের কিছু কথা তোমাদের বলছি। এখানে 60 বছর মানে 60 বছর আগের কথা বলা হয়েছে। সেদিন ভারতের এই বাংলাদেশের এক কবি পৃথিবীর বুদ্ধিজীবীদের দরবারে বিশ্ব কবি আসন পেলেন। এখানে ভারত আর বাংলাদেশ এক সাথেই ছিল তখনকার ঘটনা। পেলেন 1913 সালে 11 নভেম্বর সুইডেনের স্টকহোলম থেকে ঘোষিত হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। গীতাঞ্জলি একটা কাব্য লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। মনে পড়ছে সেদিনের কথা। শান্তিনিকেতনের রান্নাঘরে খাওয়ার আয়োজন হয়েছে। এখন অবশ্য সে রান্নাঘরের চিহ্নও নেই। পিঁড়িতে সবাই বসে। এমন সময় কবি জামাতা নগেন গাঙ্গুলি ঝড়ের মতো ঘরে ঢুকে ঘোষণা করলেন, গুরুদেব নোবেল পুরস্কার পেয়েছেন। যারা নোবেলের কথা জানত তারা পুরস্কারের ব্যাপারটা বুঝতে পারল, অধিকাংশই জানত না। তারা জিজ্ঞাসু নয়নে চেয়ে রইল। সে সময় শান্তিনিকেতনের আছে কেবল স্কুলের ছাত্ররা। কলেজ বিশ্ববিদ্যালয় তো তখনও হয়নি। হাই স্কুলের ছেলেদের কাছে তাই স্কুলের ছেলেদের কাছে সংক্ষেপে বুঝিয়ে দিতে হলো নোবেল পুরস্কারের মানে কি। বললাম,
নোবেল সুইডেনবাসী বিজ্ঞানী ও শিল্পপতি। তিনি ডিনামাইট আবিষ্কার করে বহু অর্থ অর্জন করেন। তখন ডিনামাইটের ব্যবহার হতো পাথর ভাঙতে, যে কাজ মানুষকে শাবল গাহিতি দিয়ে দীর্ঘ সময় ধরে করতে হতো, ডিনামাইট বিস্ফোরণের সাহায্যে তা সহজে সুলভ করা সম্ভব হলো। এই বিস্ফোরক আবিষ্কার করে তিনি নাকি বলেছিলেন, এর ভীষণতা দেখে আশা করি মানুষ যুদ্ধ করতে চাইবে না। কিন্তু আজ ডিনামাইটের চেয়ে 600 গুণ ধ্বংসকারী অ্যাটম বোমা প্রকৃতি আবিষ্কৃত হয়ে মানুষকে আতঙ্কিত করে রেখেছে। নোবেল ছিলেন শান্তিবাদী, তাই মানুষের কল্যাণের জন্য পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যায় যারা কাজ করবেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে দেন। আর সাহিত্যের যারা মহামানবের মধ্যে মৈত্রী ভাবনার কথা প্রচার করবেন তারাও পাবেন এই পুরস্কার। এবং বিশ্ব শান্তির জন্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রচেষ্টা করবেন তারা এই পুরস্কার লাভ করবেন। এই জন্য তিনি বহু কোটি টাকার তহবিল রেখে যান। প্রত্যেকটির মূল্য 1,20,000 টাকা। তোমরা কাগজে দেখেছ গত বছর অর্থাৎ 1973 সালের শান্তি পুরস্কার প্রদত্ত হন মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক্তার কিসিঞ্জার ও উত্তর ভিয়েতনামের লু ডুক থোকে। অর্থাৎ ভিয়েতনাম যুদ্ধের প্রধান প্রচারক ও সহায়ক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সচিব এবং যারা ভিয়েতনামের যুদ্ধ করে তাদের তাড়ালো তাদের নেতা, এই দুজনকেই এক আসনে বসিয়ে সম্মান দেওয়া হলো। নোবেল শান্তি পুরস্কার দিয়ে লু ডুক থো ওই পুরস্কার প্রত্যাখ্যান করে যোগ্য কাজই করেছেন। রবীন্দ্রনাথ 60 বছর আগে যখন সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন, সে সময় শান্তির জন্য সম্মান পান আমেরিকার ইলিহু রুট 1845 থেকে 1931 এবং হেনরি লফন্টাইন 1854 থেকে 1943। ইলিহু রুট ছিলেন মার্কিন আইনজীবী। আন্তর্জাতিক বিশেষ করে মার্কিন ও দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলির সঙ্গে শান্তি ও সৌহার্দ্য স্থাপনের চেষ্টা করেন। নোবেল পুরস্কার পাওয়ার পরেও বিশ্ব শান্তির জন্য তার প্রচেষ্টার অন্ত ছিল না। দ্বিতীয় পক লফন্টাইন ছিলেন বেলজিয়ান ইনীয় আইনজীবী, আন্তর্জাতিক বোঝাপড়ার একনিষ্ঠ সমর্থক, হেগের আন্তর্জাতিক শান্তি পরিষদের স্থায়ী সভাপতি। মনে আছে কলকাতা থেকে নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদ নিয়ে টেলিগ্রাম এলো 15ই নভেম্বর। 13ই সন্ধ্যা দৈনিক এম্পায়ার কাগজে প্রথম সংবাদটি প্রকাশিত হয়।
সেকালে তো আর রেডিও ছিল না যে মুহূর্তে দেশ বিদেশে খবর ছড়িয়ে পড়বে। বিদেশ থেকে খবর আসতে কেবল টেলিগ্রাম। কবি তখন যাচ্ছিলেন চৌপাহাড়ি জঙ্গল দেখতে। বেলপুর ইলাম বাজারের পথ এগিয়ে সেই জঙ্গলের মধ্যে দিয়ে দীপুবাবুর নতুন মোটর গাড়ি করে চলেছেন কবি। গাড়িতে অনেকেই আছেন। এখানে একটা কথা বলে রাখি, 1913 সালে মোটর গাড়ি এদেশে কমই ছিল, এ জেলাতে তো ছিলই না। যা হোক, যাবার পথে পোস্ট অফিসে সদ্যপ্রাপ্ত টেলিগ্রাম কবিতে দেওয়া হলো। শান্তিনিকেতনে তখন টেলিগ্রাফ অফিস ছিল না, ডাকঘরেই খুলেছে বৎসর 2 মাত্র। মোটর গাড়ি ফিরে এলে নগেন গাঙ্গুলি এসে রান্নাঘরে ঘোষণা করলেন, খবরটা সে কথা তো আগেই বলেছি। ছেলেরা খবরটা শুনে সর্বসাধক জগদানন্দ রায়ের কাছে গিয়ে ছুটি চাইল। সেটা মঞ্জুর হওয়ায় তারা খুশি হয়ে জগদানন্দ বাবুকে একটা নরবরে খাটে উঠিয়ে আশ্রম প্রদক্ষিণ করতে লাগলো। তিনি চেঁচাচ্ছেন, আরে পড়ে মরবো, নামা নামা। কে শোনে? আশ্রম প্রদক্ষিণ করা হলো, সে কি উৎসাহ! পরদিন থেকে টেলিগ্রাম আসতে শুরু, কেবল নানা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে। রবীন্দ্রনাথ করল। পরদিন থেকে টেলিগ্রাম আসতে শুরু করলো নানা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে। রবীন্দ্রনাথ আশ্রমের নেপাল বাবুকে ডেকে বললেন, এবার আপনাদের পাকা ড্রেন ও পাকা পায়খানা হবে। কথাটা বলার মানে আছে, সেকালে শান্তিনিকেতনের প্রায় সবাই প্রায়শ্চিত্ত করতে মাঠে যেত। পায়খানা একটা ছিল, তবে খুবই জীর্ণ। কবি আছেন শান্তিনিকেতনের দোতলার ঘরে। এত উত্তেজনার মধ্যেও গানের সুরে মন ভরপুর। লিখে চলেছেন গানের পর গান।